সেভেন সিস্টার্সে আর্মির উপর ভারতীয় সেনার উপর হামলার ঘটনায় যিনি প্রধান অভিযুক্ত তাকে কিন্তু এবার অ্যারেস্ট করলো ভারত সরকার। এবং কালকে এক দুর্ধর্ষ অপারেশন উত্তর পূর্ব ভারতে চালানো হয়েছে, স্পেশালি মণিপুর কেন্দ্রিক জায়গায়, এবং সেখান থেকে প্রাইম অ্যাকিউজড তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। এবং ভারতীয় সেনারা স্পষ্টত বুঝিয়ে দিয়েছে এই ঘটনায় কোনো রেয়াত কোনোভাবে কিন্তু করা সম্ভব নয়। আপনারা জানেন এই সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক স্তরের রাজনীতি, সমস্ত কিছু কিন্তু হঠাৎ করে এক টালমাটাল জায়গায় এসে পৌঁছে গেছে। মোহাম্মদ ইউনেস কালকে আমেরিকাতে গিয়ে এই সেভেন সিস্টার্সকে নিয়ে একটি ইন্টারভিউ দিয়েছেন। সেখানে আবার তিনি দাবি করেছেন এই পার্টিকুলার সেভেন সিস্টার্স অর্থাৎ ভারতের উত্তর পূর্ব অংশ ল্যান্ডলকড এবং তাদের সঙ্গে তারা ব্যবসা বাণিজ্য করতে চান। আমি সে বিষয়ে পরে আসব। তবে তার আগে ভারতের সেনার পক্ষ থেকে যা জানানো হয়েছে তা হলো সেনাদের উপর আক্রমণের ঘটনায় যিনি প্রধান অভিযুক্ত সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গেছে তা কিন্তু আরো চমকপ্রদ এবং ভয়াবহ। সে ব্যক্তির নাম খোমড্রাম অজিত সিং। তিনি এর আগেও কিন্তু 2007 সালে জেলে বন্দী ছিলেন। 2007-এর 22শে এপ্রিল তাকে এর আগে গ্রেফতার করা হয়। পরবর্তীকালে বেল পেয়ে তিনি ফের ভারত বিরোধী এই ধরনের চক্রান্তে লিপ্ত হয়ে যান। তিনি কিন্তু পিপল লিবারেশন আর্মি অফ মণিপুর অর্থাৎ মণিপুরের যে বিদ্রোহী গ্রুপ আছে তাদের কিন্তু অন্যতম সদস্য হিসাবে বর্তমানে কাজ করেন। এবং এই ধরনের কর্মকাণ্ড তিনি কিন্তু বহুদিন ধরে প্ল্যান করেছিলেন, তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন। তিনি ইম্ফলের বাসিন্দা, অর্থাৎ বারবার যে ঘটনা আমি ভিডিওতে বলি যে লোকাল সাপোর্ট, আজকে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে যে লোকাল সাপোর্ট ছাড়া এই ধরনের ঘটনা ঘটতেই পারে না। এবং আজকে সাধারণ মানুষ, ওই অঞ্চলের সাধারণ মানুষ ভারতীয় সেনার উপরে ঝাঁপিয়ে পড়ছে, ভারতের সেনার উপরে আক্রমণ করছে। এটাই আমাদের ভারতের বর্তমান সেভেন সিস্টার্সের কিছুটা হলেও কিন্তু বাস্তব চিত্র বা চরিত্র। আমাকে কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করেন যে ইনকাম কিভাবে বাড়ানো সম্ভব। এর জন্য আজকে আপনাদের সঙ্গে এক সুন্দর অ্যাপের পরিচয় করিয়ে দিচ্ছি। মার্কেট উলফ একটি সেবি রেজিস্টার্ড অ্যাপ, যার ব্যবহার ভারতে অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এরপর আপনাদের দেখাচ্ছি এই অ্যাপ ঠিক কিভাবে আপনারা ব্যবহার করতে পারেন। প্রথমেই পিন দিয়ে এই অ্যাপে আমরা লগ ইন করলাম। এরপর এখানে ফলো ট্রেন্ডস অপশানে ক্লিক করলাম। বাজারে চলছে প্রফিটেবল ট্রেন্ডস এখানে দেখা যাবে, যেগুলো একটা ক্লিকেই আপনারা ফলো করতে পারেন। মার্কেট উলফ অ্যাপে আপনারা অত্যন্ত ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করে কিন্তু ট্রেডিং জার্নি শুরু করতে পারেন, যেখানে বাজারে বাকি অ্যাপগুলোতে ইনভেস্ট করতে গেলে প্রায় 3 গুণ ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়। এই অ্যাপের ইনবিল্ট ফিচার্স হলো স্টপ লস, যা আপনার ক্ষতি আটকায়। যদি আপনার ক্ষতি একটি নির্দিষ্ট লেভেল অবধি পৌঁছে যায় তাহলে অটোমেটিকলি এই অ্যাপ আপনার ট্রেডিংকে কিন্তু আটকে দিতে পারে। বাজারে চলা এরকম অনেক অ্যাপের থেকে এই অ্যাপের ব্রোকারেজ ফিও কিন্তু অত্যন্ত কম। এবার দেখুন এখানে প্রফিট ট্রেন্ডস অনুযায়ী উপরের দিকে উঠতে শুরু করেছে। এবার আমি স্টপ ট্রেডে ক্লিক করলাম এবং আমার 1306 টাকা প্রফিট বুক হয়ে গেল অত্যন্ত কম সময়ে। এই পুরো ফেসিলিটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন লাইফ টাইমের জন্য মাত্র 99 টাকা চার্জ দিয়ে। আপনারা পাশাপাশি বিভিন্ন কমোডিটিস যেমন ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, গোল্ড, সিলভার সব কিছুটি ট্রেড করতে পারেন সকাল 9টা থেকে রাত 12টা অবধি। মার্কেট উলফ অ্যাপ কিন্তু আপনাকে ফ্রিতে রেকমেন্ডেশনও দেয়। এখানে দেখুন 28 তারিখ মাত্র একদিনে 11,850 টাকা, জুনে 70,468 টাকা এবং জুলাইতে 59,696 টাকার প্রফিটও বুক হয়েছে। এই প্রফিটের উপর মার্কেট উলফ কিন্তু কোনো কমিশন নেয় না। মার্কেট উলফ অ্যাপ 2 মিলিয়নের বেশি মানুষ এখন ব্যবহার করছেন। iOS এবং অ্যান্ড্রয়েড দুটো ভার্সনেই কিন্তু এই অ্যাপকে পাওয়া যায়। তাহলে আর দেরি কেন? আমার ভিডিওর পিন কমেন্ট এবং ডেসক্রিপশানে আমি এই অ্যাপের লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা এই অ্যাপটিকে ডাউনলোড করুন এবং ট্রেডিং জার্নি শুরু করুন। কালকে যাকে ধরা হয়েছে তিনি পরবর্তীকালে স্বীকার করেন এই আসাম রাইফেলসের উপর আক্রমণের পর তারা নাকি সিক্রেট প্লেসে কিছু অস্ত্রকে লুকিয়ে ফেলেন
এবং কালকে কিন্তু ভারতের সেনার পক্ষ থেকে একটি রেইড করা হয় এবং সেখানে যে অস্ত্র উদ্ধার করা হয়েছে তা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর কোনো সম্ভাবনাকে আমাদের সামনে কিন্তু নিয়ে এসছে। অধিকাংশই বিদেশি অস্ত্র, এবং কারা এত অস্ত্র সাপ্লাই করলো এই বিদ্রোহী গোষ্ঠীকে, সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। সেই অস্ত্র তালিকা যদি পড়তে শুরু করি তাহলে দেখবেন A4 রাইফেল এবং সেই রাইফেলের ম্যাগাজিন 4 ম্যাগাজিন, 1 HK রাইফেল 2 ম্যাগাজিন, 2 AK রাইফেলস 5 ম্যাগাজিন, 170 রাউন্ডস অফ AK রাইফেলসের গুলি, 216 রাউন্ডস অফ M16 গুলি, 67 রাউন্ডস অফ ডিফারেন্ট কাইন্ড অফ গুলি, 1 ওয়ালেট এবং 1 আধার কার্ড, এবং এই লিস্ট দীর্ঘায়িত হবে ক্রমশ। অর্থাৎ আজকে স্পষ্ট হয়ে যাচ্ছে আর এই গোষ্ঠী বিদেশি অস্ত্রে সজ্জিত, এবং বিদেশি অস্ত্র দিয়ে আজকে ভারতের সেনার উপর এই ধরনের নৃশংস হত্যালীলা, নৃশংস হামলা ঠিক দুদিন আগে করা হলো ভারতের উত্তর পূর্ব অংশে, যা অত্যন্ত গন্ডগোলের চিত্র এবং ভয়াবহ এক ভবিষ্যৎকে আমাদের সামনে নিয়ে আসতে পারে। অন্তত আজকের দিনে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। পাশাপাশি যখন 7 সিস্টার্সে এই জিনিস হলো তখন দক্ষিণবঙ্গে আরও এক ভয়ঙ্কর অপারেশন চালালেন BSF আধিকারিকরা। হঠাৎ করে দেখা যায় দক্ষিণবঙ্গের একটি জায়গায় কলাগাছ এবং আমবাগানের একটি অংশে ওপার থেকে এপারে অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে কেউ কিছু প্যাকেট ছুঁড়ে মারছিলেন। এই প্যাকেট ছুঁড়ে মারাতে সন্দেহ কিন্তু অনেকটা বেশি বা দ্রুত গতিতে বৃদ্ধি পায় BSF জওয়ানদের। তারা ইমিডিয়েটলি স্পটে যান এবং সেখানে গিয়ে দেখেন দক্ষিণবঙ্গকে কাজে লাগিয়ে পার্টিকুলার ভারত এবং বাংলাদেশ সীমান্ত দিয়ে সোনা পাচার হচ্ছে, এবং সেই সোনা পাচারকারীরা ভারতীয় ভারতের দালাল হিসাবেও কিন্তু চিহ্নিত, শুধুমাত্র বাংলাদেশি নয়। ফলে এখানেও দেখুন লোকাল সাপোর্টের গল্প কিন্তু উঠে আসছে। কালকে কিন্তু ভারতেরই একটি অংশ থেকে অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে যে চিত্র আমাদের সামনে এলো সেখানেও একই প্রতিচ্ছবি। ভারতীয়রাও কিন্তু কোথাও না কোথাও ইনভলভ হয়ে যাচ্ছেন দেশকে অশান্ত করার জন্য। সেটা কিন্তু অত্যন্ত খারাপ লাগার বিষয়। 80 লক্ষ টাকার সোনা কিন্তু উদ্ধার করা হয়েছে BSF জওয়ানদের দ্বারা। অর্থাৎ স্পষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন ভারত এবং বাংলাদেশ সীমান্তকে কাজে লাগিয়ে ভারত বিরোধী পরিকল্পনা ক্রমশ কিন্তু বাড়ছে। BSF চেষ্টা করছে, BSF অ্যাকশনে ঝাঁপাচ্ছে, NIA বাংলাতে ঢুকে স্পষ্ট বিভিন্ন অপারেশন চালাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও এই প্রবণতা কিন্তু কমছে না। দেখুন এক সামগ্রিক প্রয়াস হওয়া প্রয়োজন। রাজনৈতিক দলগুলোরও কিন্তু এখানে একটা ভূমিকা আছে, কারণ রাজনৈতিক দলগুলো একদম গ্রাস রুট অবধি কিন্তু নিজেদেরকে বিস্তার ঘটাতে পারে। তাদের যে ম্যান পাওয়ার, তাদের যে পাওয়ার স্ট্রাকচার, তাদের যে ইনফ্রাস্ট্রাকচার, তাদের যে সিভিল সার্ভেন্ট, এদেরকে যদি আরো অ্যাক্টিভলি কাজে লাগানো যায় অন্তত আমাদের ভারতের সুরক্ষা কিছুটা হলেও কিন্তু নিশ্চিত হতে পারে। একা BSF, একা CRPF, একা ইন্ডিয়ান আর্মি সকলে কিন্তু এটা করতে পারবে না। আজকে এত বড় বর্ডার এরিয়া, এই বর্ডার এরিয়া কোনোদিনই BSF এর পক্ষে একটা দিকে সম্পূর্ণভাবে গার্ড করা সম্ভব নয়। ফলে এই লোকাল সাপোর্ট যারা দিচ্ছেন তাদেরকেও অনেক বেশি সজাগ হতে হবে, বুঝতে হবে যে আসলে এই যে প্রবণতা তৈরি হয়েছে এই প্রবণতা কিন্তু আমাদের দেশেরই ক্ষতি করছে এবং আমাদের দেশকেই অন্ধকারের অতল গহ্বরে একটু একটু করে নিয়ে আসছে। মোহাম্মদ ইউনূস কালকে আমেরিকাতে গিয়ে একটি ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউতে তিনি ফের ভারতকে নিয়ে কিছু কথা বলেছেন এবং বোঝার চেষ্টা করুন সিমটমটা, কেন বারবার ডিপ স্টেটকে আঙুল তোলা হচ্ছে ডিপ স্টেটের দিকে, কেন ডিপ স্টেটের এই খেলাটাকে আমরা সকলেই বারবার হাইলাইট করার চেষ্টা করছি। মোহাম্মদ ইউনূস গেলেন রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলির প্রোগ্রামে। 80তম জেনারেল অ্যাসেম্বলির প্রোগ্রাম এই মুহূর্তে নিউ ইয়র্কে হচ্ছে। সেখানেও তিনি ইন্টারভিউতে ভারত সরকারের বিরোধিতা করলেন। তিনি স্পষ্টত ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এবং আমেরিকার দাঁড়িয়ে ভারত বিরোধিতা করা মোহাম্মদ ইউনূস যে প্রবণতাটা দেখালেন সেটাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে আমেরিকা সরকারও মোহাম্মদ ইউনূসকে খুল্লা সাপোর্ট করছে শুধুমাত্র মায়ানমারের ইস্যুটাকে কাজে লাগানোর জন্য। এই মুহূর্তে মায়ানমারে যে অশান্তকর পরিবেশ, আরাকান আর্মিকে সাপোর্ট করছে আমেরিকা,
আরাকান আর্মি লড়ছে মায়ানমারের জুন্টা সরকারের বিপক্ষে, যারা সরাসরি চীন দ্বারা মদতপুষ্ট একটি সেনাবাহিনীর দল। অর্থাৎ মায়ানমারের গোষ্ঠীদ্বন্দ্বটাকে কাজে লাগাতে চাইছে আমেরিকা, এবং আমেরিকা তাই কেবলমাত্র নিজেদের স্বার্থে মোহাম্মদ ইউনূসকে কাজে লাগাচ্ছে। এখন মোহাম্মদ ইউনূসকে কাজে লাগিয়ে ভারতের উপর তারা প্রেশার তৈরি করতে চাইছে, তা কালকে কিন্তু স্পষ্ট হয়ে গেল আরো একবার। মোহাম্মদ ইউনূস স্পষ্টত কি দাবি করছেন? তিনি দাবি করছেন ভারত সরকার নাকি কোনোভাবেই ছাত্রদের এই আন্দোলনটাকে অ্যাকসেপ্ট করেনি এবং এই আন্দোলনটাকে পছন্দই করেনি, এবং আজকের দিনে দাঁড়িয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক খারাপ, কারণ শেখ হাসিনাকে স্থান দিয়েছে ভারত, এবং ছাত্রদের এই মুভমেন্টটাকে সরাসরি তিনি বলেছেন ছাত্র আন্দোলনটাকে ভারত সরকার নাকি সে অর্থে গুরুত্বই দেয়নি। এমনকি তিনি বলতে চেয়েছেন যে ছাত্রদের উপর গুলি চালিয়েছেন শেখ হাসিনা, সেই ছাত্ররাই আন্দোলন করেছে, সেই শেখ হাসিনাকেই ভারত নিজেদের দেশে জায়গা দিয়েছে। ওই একই পুরনো চর্বিত চর্ব, নতুন কিছু নয়। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো তিনি গেলেন রাষ্ট্রসংঘে এবং তিনি ভারতকে টার্গেট করে এই কথাগুলো বললেন। ভারতের ল্যান্ডলক সেভেন সিস্টার্সকে নিয়ে ফের একবার টিপ্পনি কাটলেন, এবং ভারত যখন পাল্টা অ্যাকশনে ঝাঁপায় তখন আন্তর্জাতিক স্তর মোহাম্মদ ইউনূসের মতো স্বৈরাচারী শাসককে বাঁচাতে লাফিয়ে পড়ে। এ তো স্পষ্ট হয়ে যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে আন্তর্জাতিক স্তরে ভারতের বিপক্ষে বড় সড় ষড়যন্ত্র আজকে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠছে। সেখানে ফের একবার বলা হয়েছে যে বিভিন্ন ক্ষেত্রে ফেক নিউজ ছড়ানো হচ্ছে, প্রোপাগান্ডা বাংলাদেশের বিপক্ষে করা হচ্ছে, এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকে ইসলামিক মুভমেন্ট বলে চিহ্নিত করা হচ্ছে কিছু মিডিয়ার দ্বারা। প্রথমত, এই পার্টিকুলার মুভমেন্টে হিজবুত নামক একটি সংগঠন জড়িয়েছিল। হিজবুতরা নিজে বিবিসি বাংলাকে ইন্টারভিউ দিয়েছিল, আমরা এই সংগঠনের পক্ষ থেকে শেখ হাসিনা বিরোধী সংগঠনে, মানে শেখ হাসিনাকে সরানোর আন্দোলনে নেমেছিলাম। জামাতে ইসলামী, যাদেরকে শেখ হাসিনা ব্যান করেছিল, তারা এই আন্দোলনে সব থেকে আগে, সব থেকে সামনের সারিতে ভূমিকা পালন করেছে, এবং এই সকল নেতারা যারা ভোটে জিতেছে তারা ইসলামিক ফান্ডামেন্টালিস্ট ছাড়া আর কি, যখন তারা রকে ভারতের দালাল বলে, কিংবা ইসকনকে ভারতের দালাল বলে, রয়ের দালাল বলে, হিন্দুদের উপর অত্যাচার করে। তার মানে স্পষ্ট হয়ে যাচ্ছে ভারত বারবার যে দাবি করেছে বাংলাদেশের এই আন্দোলন নিয়ে, সেই আন্দোলনের পিছনে আসল সত্যটা কিন্তু মোহাম্মদ ইউনূসই ছলে বলে কৌশলে আন্তর্জাতিক স্তরে কিন্তু বুঝিয়ে দিচ্ছেন। যারা বুদ্ধিমান তারা ইতিমধ্যেই বুঝতে পারবেন। পাশাপাশি তারা সার্ক বিভিন্ন গ্রুপকে অ্যাক্টিভ করতে চায়, সেটা তিনি বলেছেন। অর্থাৎ আমেরিকার কাছে তিনি ভারতকে নিয়ে এক গুচ্ছ অভিযোগ করেছেন। আর এদিকে সেভেন সিস্টার্সের অশান্তকর পরিবেশকে ঠান্ডা করতে আমাদের ভারতের সেনারা পথে নেমেছে, এবং প্রধান অভিযুক্ত তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, এবং তাকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য এবার উঠে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে, তা কিন্তু বাংলাদেশের জন্য অন্তত সুখস্মৃতি আসবে না কোনোভাবেই, তা স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো মোহাম্মদ ইউনূস আমেরিকাতে বসে ভারত বিরোধী চক্রান্ত করছেন, আর এদিকে সেভেন সিস্টার্সে ভারতের বিদ্রোহী গ্রুপের হাত থেকে পাওয়া যাচ্ছে বিদেশি অস্ত্র। মেলাতে পারছেন? এরপরেও যদি মেলাতে না পারেন তাহলে ভেরি সরি টু সে, আপনিও হয়তো একতরফা ভাবছেন। দুপক্ষ বিশ্লেষণ নির্মূলভাবে করুন, বোঝার চেষ্টা করুন, তাহলেই বুঝবেন মস্ত বড় ভারত বিরোধী ছক আন্তর্জাতিক স্তরে তৈরি হচ্ছে। শেষ করার আগে, মার্কেটুলস অ্যাপ ব্যবহার করা অত্যন্ত সহজ ও সিকিওর। এই অ্যাপ আপনারা খুব সহজেই অ্যান্ড্রয়েড এবং আইফোন দুটোতেই ব্যবহার করতে পারেন, এবং এই অ্যাপকে বর্তমানে 2 মিলিয়ন মানুষ কিন্তু ব্যবহার করছেন। তাহলে আর দেরি কেন, আপনারাও ব্যবহার করতে পারেন। আমার ভিডিওর লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশনে এই অ্যাপের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, আপনারা ডাউনলোড করে আপনাদের ট্রেডিং জার্নি শুরু করতে পারেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।